_ছুঁই। পর্ব সংখ্যা _04। নীতি প্রচণ্ড ভয় পেয়ে যায় মেসেজ দেখে। সে জানে না মাহতিম কি করতে চাইছে। মনের মধ্যে অজানা ভয় উৎকণ্ঠা অবস্থা ধারণ করেছে, সেই সঙ্গে ভয়জড়িত অবস্থায় সংকোচ বোধ করছে নীতি। এদিকে মাহতিম কাঙ্ক্ষিত উত্তর জানার জন্য দ্বিতীয় দফায় মেসেজ পাঠালে নীতি সবকিছু ঠিকঠাক দেখে বলে দেয়, বাইরে আসতে প্রবলেম নেই, এখানে বড়দের মধ্যে কেউ নেই। মাহতিম ঠিক 2 মিনিটের মাথায় নিজের রুম থেকে বের হয়। গায়ের পোশাক ততক্ষণে পাল্টে নিয়েছে মাহতিম। টি শার্ট খুলে শার্ট গায়ে দিয়ে শার্টের 2 হাতা দ্রুততার সাথে কনুইয়ের ভাঁজে গুটাচ্ছে। নীতি আঙ্গিনায় বসা অবস্থায় দোতলার দিকে তাকায়। মাহতিম যে বারান্দা পেরিয়ে সিঁড়ির কাছে এসে পড়েছে সেটা সম্পূর্ণ দেখতে পায় নীতি। মাহতিম ততক্ষণে নিচে এসে দাঁড়ালে প্রীতি ও ফারিনের দৃষ্টি মাহতিমের দিকে থমকে যায়। তারা সূক্ষ্ম কারণে কৌতূহল ভঙ্গিতে জিজ্ঞেস করে, ভাইয়া তুমি কি কোথাও যাচ্ছ? মাহতিম শুধু নীতির দিকেই তাকিয়ে থাকে। এই মুহূর্তে কাউকে না জানিয়ে কাজটা সারতে হবে। তাই প্রীতি ও ফারিনের কথায় উত্তর না দিয়ে চুপচাপ বাইরের বেরিয়ে যায় মাহতিম। নীতিকেও জানায় না কোথায় যাচ্ছে সে। নীতি বিমর্ষ চাহনিতে মাহতিমের যাওয়া দেখতে থাকে। ও কি কাল ভোরের জায়গায় আজই চলে যাচ্ছে? এসব ভাবতেই নীতি ঝট করে উঠা থেকে দাঁড়িয়ে পড়ে দ্রুত পায়ে সৌভিকদের কাছে গিয়ে মাহতিমের ঘটনা বিস্তারিত বলে দেয়। কথাগুলো শুনতাই মেজাজটা সামলাতে না পেরে নীতির মাথার পেছনে চারটি মারে সৌভিক। স্বর নামিয়ে রাগান্বিত ভঙ্গিতে কটমট করে বলে, তোর মাথায় কি গোবর ভরে রাখছিস? ও যে চলে গেল তুই আমাদের আগে বলবি না? সাতারা চিহ্নলার মেজাজটাই খারাপ হয়ে গেছে। সৌভিকের কথায় আড়ি ভেঙ্গে মাঝখান থেকে তোফ বলে ওঠে, দোস্ত এবার কি হইব? মাহতিম যদি এইবার চলে যায় তাহলে আর জীবনেও ওর কপালে শান্তি জুটব না। সাতারা চিহ্নলা বাটপার তো আবারও বালের চাকরির পেছনে কুত্তার মতো খাটব। না দোস্ত, কিছু কর। অনেক হইছে। তৌফের উত্তেজিত কথার মধ্যে হঠাৎ থেমে যায়। চোখ বন্ধ করে মাথা নিচু করে ফ্লোরের দিকে মুখ করে থাকে। সবাই যখন একই চিন্তার রেশে প্রচণ্ড চিন্তিত হয়ে ওঠে, তখন সিয়াম নীরবতা ভেঙ্গে চুরমার করে বলে, ও কি যাওয়ার সময় লাগেজ নিয়ে গেছে? ওই নীতি। সাতারা চিহ্ন লি দামরি মনে কর, ও কি লাগেজ নিয়ে গেছে? নীতি জলদি কিছু মনে করার ভঙ্গিতে চুপ থেকে হঠাৎ ব্যতিব্যস্ত ভঙ্গিতে জবাব দেয়, না না, ভাইয়া সঙ্গে কিচ্ছু নেয়নি। শুধু জিপের চাবিটা হাতে দেখছি, আর কিচ্ছু ছিল না। এটুকু কথা শুনে সবাই একসাথে স্বস্তির নিঃশ্বাস ছাড়ালো। ভাবটা এমন করলো যেন মাথায় তাক করা বন্দুকটা কেউ নামিয়ে ফেলেছে। সিয়াম বেতের চেয়ারে পিঠ হেলিয়ে ক্লান্ত ভঙ্গিতে বলে, লাগেজ না নিলেই শান্তি। লাগেজের চিপায় ওর পাসপোর্ট লুকিয়ে রাখছি। শালা কেমনে এই সুন্দরীখানা থেকে বাহির হয় আমিও দেখুম। মাহতিম হনহন করে মাথার চুলগুলো ব্যাকব্রাশ করতেই জিপের কাছে এগুতে লাগলো। আঙ্গিনার চৌকিতে বসা মার্জা তখন ছেলের আকস্মিক গমন দেখে মার্জা ভ্রু কুঞ্চন করে বলেন, এই তুই কোথায় যাচ্ছিস? মাহতিম পকেটে হাত ঢুকিয়ে চাবি বের করতেই মার্জার উদ্দেশ্যে শক্ত কণ্ঠে বলল, তোমার বুঝা উচিত কেন জিপ নিয়ে বের হচ্ছি। পেছনে থেকে আর ডাকবে না। কথা শেষ করতেই জিপে গিয়ে উঠল মাহতিম। চাবি ঢুকিয়ে জিপ ঘুরিয়ে শো করে চলে গেল রাস্তার দিকে। চারপাশে রাতের অন্ধকারে হতবাক হয়ে গেছেন মার্জা। ছেলের এমন উগ্র আচরণে বিমূঢ় হয়ে বসে রইলেন তিনি। সুজলা সবটা খেয়াল করলেও না দেখার ভান করে মাহমুদার সাথে কথা বলতে লাগলেন। অপরদিকে রুমে শুয়ে হাঁসফাঁস করছে মেহনুর। কোমরের যন্ত্রণাটা আবারও যেন চারা দিয়ে উঠেছে। সাদা ব্যান্ডেজটা যেন হালকা মতন লাল হয়ে গেছে। মাহতিম যদি না আসতো শেফালি ওকে পীড়া দেওয়ার জন্য আরো কত কি করত কে জানে। কিন্তু এই ঘটনা কারণে দাদাভাই কেমন প্রতিক্রিয়া দিবে সেটা নিয়েই ভয় পাচ্ছে মেহনুর। ওর দাদাভাই যতই শক্ত হয়ে থাকুক না কেন, এসব কারণে অসুখ বাঁধানোর শঙ্কা আছে। মেহনুর সেটা নিয়েই চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে।
হঠাৎ কর্ণকুহরে জিপ ছুটানোর ভুম ভুম আওয়াজ হলে কৌতূহল মনে বালিশ থেকে মাথা উঠিয়ে জানালার বাইরে তাকায়। মাহতিম অন্ধকারের মধ্যে জিপের ফ্রন্ট লাইট জ্বালিয়ে কোথায় যেন যাচ্ছে, সেটা দেখে কিছুটা উদ্বিগ্ন হলেও পাত্তা না দিয়ে পুনরায় বালিশে শুয়ে পড়ে। সময়ের প্রহর এশার ওয়াক্তের জন্য প্রস্তুত হলো। ঠিক ওই সময় আবারও সেই দাপুটে আওয়াজে চারপাশ মুখরিত হয়ে উঠল। হিংস্র বাঘের মতো ছুটন্ত জিপের বেগ একেবারে বাড়ির সদর দরজা পেরিয়ে বিরাট উঠানের একপাশে এসে থামল। জিপের অবস্থার জন্য উঠানের ওটুকু অংশ যেন ধুলায় অন্ধকার হলো। মার্জা, মাহমুদা, সুজলা সহ সানাজ সাবাও চকিত দৃষ্টিতে জিপের পানে তাকিয়ে রইল। ধুলো ভেদ করে হঠাৎ দুজন ব্যক্তির আগমন দেখে সুজলা তৎক্ষণাৎ চৌকি থেকে উঠে মাথায় ঘোমটা টানলেন। সেই সঙ্গে বাকি দুজন মহিলাও ঘোমটা টেনে বৃদ্ধের প্রতি সম্মান দেখিয়ে কিছুটা নতমুখে দাঁড়ালেন। হান্নানের মুখ দেখেই বোঝা যাচ্ছে ঘটনা ইতিমধ্যে জানা শেষ। কাজটা যে মাহতিমই করেছে এটাও সবার কাছে পানির মতো স্পষ্ট হয়ে গেছে। হান্নান শক্ত ভঙ্গিতে বাড়ির ভেতরে পা দিয়েই জোর গলায় শেফালিকে ডাকলেন। নিজের রুমে দরজা বন্ধ করে থাকা শেফালি ভয়ে কেঁপে উঠল। মিনমিন করতে করতে শেষে দরজা খুলে আঙিনায় এসে হান্নানের সামনে দাঁড়ালো। দাদাভাইয়ের তীক্ষ্ণ গলার আওয়াজ শুনে পা টিপে টিপে বারান্দায় আসলো মেহনুর। রেলিংয়ের কাছে এসে দেখল দাদাভাইয়ের মুখ যেন রাগে লাল হয়ে গেছে। আর ঠিক পাশেই পকেটে দুহাত গুজিয়ে মাহতিম ক্রুদ্ধ দৃষ্টিতে শেফালির দিকে তাকিয়ে আছে। সুজলা এসে সমস্ত ঘটনা আবার ব্যাখ্যা দিতেই হান্নান শক্ত গলায় প্রশ্ন করলেন, মেজ বউ, আমি আজ পর্যন্ত তোমার কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুলিনি। তোমার শাশুড়ি যখন বেঁচে ছিল, সেও তোমার কাজে অসন্তুষ্ট ছিল। তবুও তোমার কাজে নিন্দাবাক্য শুনাইনি। তুমি কোন স্পর্ধা দেখিয়ে আমার মেহনুরকে মেরেছ? এই অধিকার তোমাকে কে দিয়েছে মেজ বউ? তুমি কি জানো না, আমি এখনো কর্তা হিসেবে মোল্লাবাড়িতে জীবিত আছি? নিজেকে তুমি এখনই শেয়ানা ভাবতে শুরু করেছ? জবাব দাও মেজ বউ। আজ যদি তুমি চুপ করে থাকো, আমি হান্নান শেখ করায় গন্ডা এর বিচার করব। হান্নানের কথা শুনে শেফালি এমন একটা ভাব করল, সে ভুলবশত দোষ করে ফেলেছে, ইচ্ছাকৃতভাবে করেনি। কিন্তু হান্নান শেখ কোনো কথাই শুনতে রাজি হয়নি। তিনি হামেশার মতোই শক্ত এবং অনড় মানুষ। শেফালিকে তিনি স্পষ্ট শব্দে বলে দিলেন, আমার নাতনিগুলোর দিকে এবাড়ির কোনো সদস্য যদি সামান্য আঙ্গুলও তুলে, আমি ওই ব্যক্তির আঙ্গুল তোলার সাহস ভালোভাবে বুঝিয়ে দিব। এই কথা যেন সকলের মনে থাকে। আমি আমার নাতনিদের এমন শিক্ষা দেইনি, যাতে তারা কখনো অন্যায় আচরণ করবে। শুধু সুরাইয়ার ব্যাপার নিয়ে আমি পরিস্থিতির উপর নির্ভর করব। মেজ বউ খুব ভালো করেই জানো, তুমি আমার মেজ নাতনিকে কেমন উগ্র বানিয়েছ। আমি আর বিস্তারিত বলে নিজের রক্ত গরম করতে চাই না। সবাই ভেতরে যাও। আর বড় বউ, তুমি আমার অনুপস্থিতিতে আমার নাতনিদের প্রতি খেয়াল রাখবে। ছোট বউ যাও, খাবার বাড়ো, আমি হাতমুখ ধুয়ে আসছি। গোজগোজ মুখে হান্নান শেখ কলপারের দিকে চলে গেলেন। সুজলা ও মাহমুদা রান্নাঘরের দিকে চলে গেলে মার্জা ভাবিদের কাছে সাহায্য করতে গেলেন। মাহতিন নিজের রুমের জন্য পা বাড়ালে আচমকা সানাজ ও সাবা ওর পথ রোধ করে। সানাজ সবার আগে বলে ওঠে, আপনাকে ধন্যবাদ ভাইয়া। আপনি যদি দাদাভাইকে তাড়াতাড়ি আনতে না যেতেন, তাহলে মা বাড়ির বসে অপেক্ষা করতে করতে অসুস্থ হয়ে যেত। এজন্য। সানাজকে কথার মাঝে থামিয়ে দিয়ে মাহতিন পকেট থেকে একটা মলমের টিউব বের করে বলল, ধন্যবাদ পাওয়ার জন্য এই কাজ করিনি। বাড়ির পরিবেশ খুবই গুরুতর ছিল, এজন্য বাধ্য হয়ে নানাকে আনতে গিয়েছি। মলমটা ধরো। ওর কাটা জায়গাটায় 2 টাইম লাগিয়ে দিও। তাড়াতাড়ি শুকাতে হেল্প করবে। টিউবটা সানাজের হাতে তুলে দিয়েই মাহতিন নিজের রুমে চলে গেল। বাড়ির মধ্যে যেই থমথমে অবস্থাটা কায়েম ছিল, সেটা কিছুটা যেন সুস্থির হলো। রাতটুকু সকলে নির্বিঘ্নে ঘুমালেও শেফালির তখন ঘুম আসেনি। বিছানায় বসে প্রচণ্ড রাগে বারবার মুষ্টিবদ্ধ হাতটা বালিশে ঘুষি মারছিল।
ইচ্ছে করছিল মেহনুরকে ফ্লোরে ফেলে ইচ্ছামতো পিটাতে, কিন্তু রাগ সংবরণ করে চুপচাপ বালিশে মাথা ঠেকালো শেফালি। এদিক রাগে সমস্ত শরীর জ্বলছে। মেহনুরকে ধরে যদি আজকের শোধ না তুলেছে, তাহলে শেফালি নিজের অস্তিত্ব মিটিয়ে ফেলবে। কাটা জায়গা একেবারে ক্ষতবিক্ষত করে ঝাঁঝরা করে দিবে ও। একটুও ছাড়বে না মেহনুরকে, চিলতেখানিও না। ফজরের টাইমে অন্ধকার থাকতে ঘুম থেকে উঠল মেহনুর। কাল রাত অনেক কষ্টে ঘুমাতে পেরেছে সে। ব্যথার জন্য রাতভর নিঃশব্দে কাতরাতে হয়েছে। কিন্তু এখন ব্যথা একটু কম বোধ হলে গোসলটা সবার আগে সারার জন্য উঠে যায়। এই সময় কেউই ঘুম থেকে উঠবে না। কাল গোসল না করাতে গা ম্যাজম্যাজ করছে, মাথায় পানি না ঢালার জন্য তালুতে তাপ অনুভূত হচ্ছে। মেহনুর গামছা নিয়ে চুপি চুপি পা বাড়িয়ে সিঁড়ি ধরে নিচে নামে। আঙিনার বাতি নিভানো আছে, তার মানে কেউই উঠেনি এখন। মেহনুর এই সুযোগে সদর দরজা খুলে কলপারে চলে গেল। আকাশের কালো চাদরটা ধীরে ধীরে সরে যাচ্ছে, পূর্ব আকাশে সোনালি সূর্য আগমনের জন্য অপেক্ষা করছে। আশেপাশে একটা মানুষ তো দূর, কুকুরের মতো প্রাণীও নেই। ছোট থেকেই ভৌতিক বিষয়ে ভয় নেই মেহনুরের, একা একাই সব কাজ করতে পারে সে। হাত মুখ ধুয়ে ভেজা গামছাটা নিয়ে বাড়িতে ঢুকলো মেহনুর। গামছা দিয়ে চুল মুছতে মুছতে আধো অন্ধকারের ভেতর নিজের রুমের দিকে যেতেই হঠাৎ গা কাঁপিয়ে শিউরে উঠে গামছা ছেড়ে দেয় মেহনুর। পায়ের সামনে ভেজা গামছা পরে যেতেই সেটার উপর পাড়া দিয়ে দাঁড়ালো শেফালি। চোখ দুটো যেন নির্ঘুমের কারণে ফুলে আছে, সেই সঙ্গে রক্তিম লাল অবস্থা। মেহনুরের দিকে এমন দৃষ্টিতে তাকিয়ে আছে যেন হিংস্রভাবে আক্রমণের জন্য প্রস্তুতি সারছে। মেহনুর ভয়ের চোটে লম্বা দীর্ঘ নিঃশ্বাস নেওয়া শুরু করলে হঠাৎ ওর চোখ দুটো শেফালির হাতের দিকে পড়ে। শেফালি একটা ভাঙ্গা কাঠের লম্বা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। লাঠির দিকে চমকিত চাহনিতে তাকিয়ে থাকতেই আরো অস্থির হয়ে উঠে মেহনুর। পায়ে পায়ে পিছাতে থাকে পিছনের দিকে। শেফালিও ওর ভয়ার্ত চেহারা দেখে মনের দগ্ধজ্বালা মিটাতে পৈশাচিক আনন্দে এগুতে থাকে। এদিকে 3 কদম না পিছাতেই শেফালি কেন যেন থমকে গেল, ওর দৃষ্টি যেন ভূত দেখার মতো পলকহীন হলো। মুখের সেই পৈশাচিকতার আভাসটুকুও হারিয়ে গিয়ে ভয়ের আবছায় মূর্ছিত হলো। শেফালির অবস্থা দেখে মেহনুর কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেলে ওর স্থিরদৃষ্টি লক্ষ্য করে পেছনে তাকালো। অমনেই মৃদুভঙ্গিতে শিউরে উঠে শেফালির দিকেই পিছিয়ে গেল মেহনুর। সামনে দাঁড়িয়ে থাকা বেহা ব্যক্তিটি কখন যে পেছনে এসে দাঁড়িয়েছে, খেয়াল করেনি মেহনুর। তার মানে মেহনুর যখন পিছাচ্ছিল, তখন ওর পেছনে মাহতিমকে দেখেই শেফালি হাতের লাঠিটা শাড়ির আঁচলো লুকাচ্ছিল। সম্পূর্ণ ব্যাপারটা বুঝতেই মেহনুর চুপ করে ঢোক গিলতে লাগলো। এদিকে মাহতিম রাগী দৃষ্টি ছুড়ে শেফালিকে ভয়ের জালে এফোর ওফোর করতেই গম্ভীর গলায় বলল, মেজো মামি কি ভাঙা লাঠি দিয়ে ক্রিকেট খেলতে আসছিলেন? সবাইকে ডাকি, সবাই আপনার ক্রিকেট খেলাটা একটু দেখুক। কি বলেন মামি? শেফালি অপ্রস্তুত ভঙ্গিতে হাসি টেনে বলল, কি যে কও বাবা, কিসের ক্রিকেট? আমি এগলা পারি না। মাহতিম এক পা এগিয়ে আসলে মেহনুর সাথে সাথে 2 পা পিছিয়ে শেফালি ও মাহতিমের মাঝখান থেকে সরে দাঁড়ায়। মাহতিম এতে সন্তুষ্ট হলেও মেহনুরের দিকে না তাকিয়ে শেফালির দিকে তাচ্ছিল্যপূর্ণ হাসি দিয়ে বলে, আমার সামনে কাহিনী একটু কম কম করবেন মামি। আমি আবার মানুষের খেলাধুলা একটু বেশি বুঝি। এই আপনি চুপি চুপি কাউকে না জানিয়ে মেহনুরকে ক্রিকেট খেলা দেখাতে এসেছিলেন, সেটা আমি বুঝে গেছি। বলি কি, একটু সাবধানে থাকবেন মামি। আমি মানুষটা আবার বেশি একটা ভালো না। ঠান্ডা মেজাজে থাকি তো, এজন্য কেউ রাগিয়ে দিলে ছাড়ি না। মাঝে মাঝে নির্দয়ের মতো কর্মকাণ্ড করার রেকর্ড আছে, দেখতে চাইলে নীতিকে বলবেন, ও আপনাকে উসুল করে দেখিয়ে দিবে। চলি কেমন? মাহতিম সুন্দর একটা হাসি দিয়ে কথাটুকু শেষ করল। এবার মেহনুরের দিকে তাকিয়ে কপাল কুঁচকে মুখ তেতো করে বলল, আজীবন এভাবেই মানুষের লাথি উষ্টা খেয়ে বড় হতে থাকো তুমি। তোমার মতো বলদের মুখ দেখলে আমার গাড়ি রিং করে জ্বলতে থাকে।
মেহনুরের মুখের উপর করা কথা শুনিয়ে সত্যি সত্যিই বাইরে চলে গেল মাহতিম। শেফালি মেহনুরের দিকে ভয়ঙ্কর দৃষ্টি ছুড়ে শব্দ করে হাতের লাঠিটা সেখানেই ফেলে দিল। আর দাঁড়ালো না, চুপচাপ নিরুত্তাপ ভঙ্গিতে চলে গেল। সকালের নাস্তা পর্ব চলাকালীন মাহতিম সবাইকে জানিয়ে দিল ঠিক 11টার দিকে সে একাই চলে যাবে। মার্জাসহ বাকিরা সব এখানেই কিছুদিন থাকবে। হান্নান কথা শুনে অনেক অনুরোধ করলেন মাহতিমকে, কিন্তু মাহতিম কোনোভাবেই রাজি হল না থাকার জন্য। তবে সময় পরিবর্তন করে দুপুর 2টা ঠিক করে দিল। অন্তত দুপুরের খাবার খেয়ে এখান থেকে বিদায় নিবে মাহতিম। মাহতিমের বিদায় শব্দ শুনে সবচেয়ে বেশি মন খারাপ হয় কাজিন ও বন্ধুদের। অপরদিকে সুজলাও মন খারাপ করে ফেলেন একথা শুনে। মাহতিম যে কোনোদিন এ পরিবারে যুক্ত হয়নি, এটা মনেই হয়নি ওর আচরণ দেখে। মাহতিম সবার সাথেই খোশমেজাজে আনন্দ উপভোগ করে গেছে। এদিকে নাস্তা সেরে শানাজ মেহনুরকে দেখতে যায়। মেহনুর তখন কোমরের ড্রেসিং খুলে নতুন ড্রেসিং লাগানোর জন্য কার্যত ছিল। শানাজকে দেখে মেহনুর তৎক্ষণাৎ বলল, খবরদার বুবু, তুমি আমাকে ধরবে না। শানাজ থতমত খেয়ে অবাক হয়ে বলল, কি আজব, ব্যান্ডেজ তুই একাই পাল্টাবি? ব্যথা হবে না? দে আমি করে দেই। মেহনুর সঙ্গে সঙ্গে দুপা পিছিয়ে গিয়ে বলল, লাগবে না তো, তোমাকে এখান থেকে যেতে বলছি। শানাজ অনেক চেষ্টা করেও যখন ব্যর্থ হিসেবেই উপনীত হলো, তখন আর সেখানে থাকতে পারল না। মেহনুর যে রেগেমেগে ভীষণ অভিমানে ওর সাথে এমন ব্যবহার করছে সেটা বুঝে গেছে শানাজ। তাই বিষণ্ণ মনে চুপচাপ সে আঙিনায় এসে মাহতিমের পাশে হাঁটু তুলে বসে। দুগালে হাতের তালু লাগিয়ে কনুই দুটো হাঁটুতে ঠেকিয়ে নিচের দিকে তাকিয়ে থাকে। মাহতিম ওই সময় ফোনে কথা বলছিল। শানাজের এমন অবস্থা দেখে কল কেটে জিজ্ঞেস করল, কি হয়েছে? এভাবে বসে আছো কেন? আবার মেজো মামি কিছু বলেছে নাকি? এই কথা শুনে শানাজ তাড়াতাড়ি শোশব্যস্তে বলল, আরে না না ভাইয়া, মেজো মা কিছুই বলেনি। আসলে। বলো শানাজ, আমার কাছে লুকানোর কোনো মানে হয় না। শানাজ একটু চুপ থেকে কিছু একটা ভেবে তারপর ঠোঁট ভিজিয়ে বলল, আপনি কাল রাতে যে মলম দিয়েছেন, ওই বান্দরটা নেয়নি। ব্যান্ডেজও পাকনামো করে নিজেরটা নিজেই খুলছে। কি করব আমি, কিছুই যে বুঝতে পারছি না ভাইয়া। আমার সাথে রেগে আছে কেন এখনো ঠিকমতো জানি না। মাহতিম কোনো কথা না বলে শানাজের পাশ থেকে উঠে দাঁড়ালো। সোজা সৌভিকের রুমে যেয়ে দরজায় দাঁড়িয়ে বলল, সৌভিক, নীতি উঠে আয় তো। সৌভিকের রুমে সবাই মিলে গান নিয়ে মেতেছিল। হঠাৎ মাহতিমের আদেশ শুনে পুরো রুমে পিনপতন নীরবতা ছেয়ে গেল। দুজন গানের সভা ভঙ্গ করে মাহতিমের সাথে বাইরে আসলে মাহতিম ওদের বুঝিয়ে বলল জরুরি একটা কাজ আছে। নীতি কাজটার বিষয়ে পুরোপুরি না বুঝলেও একটু আধটু আঁচ করতে পারল। পরক্ষণে নীতিকে সেদিনের মতো রুমের বাইরে পাহারাতওয়ালা বানিয়ে দিল, আর সৌভিককে পাঠিয়ে দিল শানাজ, সাবা ও সুরাইয়ার সাথে আড্ডা জমিয়ে তুলতে। ভুলেও রুমের দিকে কেউ যেন না আসে। সৌভিক ও নীতি মিটিমিটি হাসতেই ভ্রু নাচিয়ে নিজেদের মধ্যে চোখের ইশারায় কথোপকথন করে। এদিকে মাহতিম নীতিকে টেনে মেহনুরের দরজায় নক করতে বলে। নক করলে ভেতর থেকে জবাব দেয়, আসো। নীতি দরজা ঠেলে যেই পা ভেতরে রাখবে অমনেই পেছনে থেকে কান টেনে ধরে মাহতিম। চোখের ইশারায় বলে উঠে, চটকে গাল লাল করে দেব। তুই কেন ভেতরে যাবি? তোর কাজ শেষ, যা। নীতি কানের ব্যথায় আকুতি দৃষ্টিতে ঠোঁট নাড়িয়ে বলল, ভাই ভাই কান ছাড়ো, তোমার হাতে প্রচুর ব্যথা লাগে। আমি যাচ্ছি তো, আমি পাহারা দিচ্ছি। মাহতিম তৎক্ষণাৎ কান ছেড়ে দিয়ে একটা শয়তানি মার্কা হাসি দিয়ে দরজা ঠেলে ঢুকল। নীতি কান ডলতে ডলতে কোমরে এক হাত রেখে পাহারা দিতে শুরু করল। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই মাহতিম এমন চেহারা নিয়ে বের হলো, যেটা দেখে নীতি রীতিমতো ভয় পেয়ে অস্থির হয়ে বলল, ভাইয়া কি হয়েছে? আল্লাহ, ভাই তুমি আবার খেপলে কেন? মাহতিম নীতির দিকে অগ্নিদৃষ্টি ফেলে দরজা সম্পূর্ণ খুলে দিয়ে তর্জনী উঁচিয়ে ইশারা করে বলে
ও কোথায়? নীতি উজবুকের মতো জবাব দেয়। কে কোথায়? মাহতিম দুপাটি দাঁত চিবিয়ে উত্তর দেয়। বলদ কোথায়? নীতি চকিতে ভঙ্গিতে উত্তর দেয়। মেহনুর কি ভেতরে নেই? মাহতিম আরেকবার ক্ষুব্ধ দৃষ্টিটা তীররূপে ছুঁড়ে সেখান থেকে চলে যায়। অনেক হয়েছে, আর ওই বলদের পেছনে সহানুভূতির মানে হয় না। নীতি ভ্যাবাচ্যাকা দাঁড়িয়ে থাকলে ভেতরে গিয়ে দেখে কোথাও মেহনুর নেই। খুঁজতে গিয়ে আবিষ্কার করে সুরাইয়ার রুমে দরজা লাগিয়ে মেহনুর আরামসে ঘুমিয়ে আছে। কাজটা সে কেন করেছে, এটা বোঝা শেষ। আকাশের উত্তপ্ত অরুণটা দারুণ তেজ দেখাচ্ছে। কাঠ ফাটা গরমের জন্য পরিবেশে তপ্ততা বিরাজ করছে। হান্নান শেখ বিরসমুখে সকলের সঙ্গ বাদ দিয়ে দুপুরের খাবারটা মাহতিমের সাথে খেলেন। মাহতিম শার্ট প্যান্ট একদম পরে রেডি হয়ে নেমেছে এখন। খাবারের কয়েক লোকমা শেষ করে সোফায় গিয়ে 20 মিনিটের রেস্টের জন্য বসল। ওকে ঘিরে সবাই তখন না যাওয়ার জন্য শেষ অনুরোধ করল। মাহতিম ওদের বলে দিল, আমি আর এখানে আসার নামও নিব না। দয়া করে এখানে থাকার জন্য বৃথা চেষ্টা করিস না। পাসপোর্টটা ভালোয় ভালোয় ফিরিয়ে দে, নয়তো বাসায় পৌঁছে তোদের কি অবস্থা হবে বুঝে নিস। কেউই মুখ খুলল না, পাসপোর্ট দিল না। মাহতিমও পাসপোর্ট ছাড়া যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে সদর দরজা দিয়ে একটা ছেলের কণ্ঠ শোনা গেল। দাদাজান কই? দাদাজান, ও দাদাজান। আগত স্বরটার দিকে সবাই তাকিয়ে থাকলে মাহতিম পিছু ফিরতেই দেখে একটা হাসি খুশি সুন্দর ছেলে দাদাজান বলে ডাকাডাকি করছে। সুজলা, মাহমুদা বাইরে বেরিয়ে আসলে খুশিতে পুলকিত হয়ে এগিয়ে গেলেন ছেলেটার দিকে। নীতি প্রশ্নবিদ্ধ চাহনিতে অন্যমনস্ক ভঙ্গিতে বলে ওঠে, এই ছেলেটাকে সুরাইয়ার ভাই নাকি? কিন্তু সুরাইয়ার ভাইকে তো দেখেছি, ও তো সেই ছেলে না। মাহতিম এখনো শান্তদৃষ্টিতে ছেলেটার দিকে আছে। ক্রমে নীতির নরে প্রীতি, শামিক, সৌভিক, সাবির একই প্রশ্ন নিয়ে আলোচনা করতে থাকে। তখনই সুরাইয়াজ মা শেফালি রুম থেকে বেরিয়ে একদৌড়ে ছুটে এসে ছেলেটার গায়ে হাত বুলিয়ে বলেন, ও তরুণ, কতদিন পর আসলা? আমগোর কথা কি ভুইলে যাও? একবার কি আসন যায় না? তরুণ হাসি দিয়ে কাঁধ থেকে ব্যাগ নামিয়ে বলে, আন্টি, কাজের চাপে তো সময় কুলায় না। আমি আব্বার সাথে দেখা করা বাদ দিয়ে আপনাদের আগে দেখা করতে আসছি। দাদাজান কই? মেহনুর কি গোয়াল ঘরে? এবার শান্ত কপালটাতে অসংখ্য ভাঁজ পড়ল মাহতিমের। কিন্তু মুখে কিছু না বলে পরিস্থিতি দেখতে লাগলো। মার্জাও এসে তরুণকে দেখে খুশি হলেন। তরুণ সুরাইয়ার ভাইয়ের ছোটবেলার বন্ধু। তরুণরা যদিও পাশের বাড়িতে থাকতো, কিন্তু মা মারা যাওয়ার পর তরুণ চাকরি নিয়ে শহরে চলে যায়। তরুণের বাবাও ছেলের সাথেই থাকেন। হান্নান শেখ এসে উপস্থিত হলে বাড়ির পরিবেশই যেন পাল্টে যায়। কেউ আর স্মরণে রাখে না মাহতিম এখান থেকে চিরদিনের মতোই বিদায় নিচ্ছে। তরুণের সাথে মাহতিমের কুশল বিনিয়ে ঘটে। সৌজন্যমূলক কোলাকুলি করলে মাহতিমের উদ্দেশ্যে তরুণ বলে, ব্রাদার, তুমি আমাকে চিনবে না। না চিনারই কথা, কিন্তু একি, তুমি কি কোথাও চলে যাচ্ছ? মাহতিম ঠেলেঠুলে হাসি টেনে বলল, আমি তোমার চেয়ে কয়েক ইয়ারের বড় মেবি। তবে ফর্মালিটি হিসেবে তুমি না বলে আপনি বললেই খুশি হব। কথাটায় তীক্ষ্ণ খোঁচা ছিল। তরুণ সেটা বুঝতে পেরে হাসি দিয়ে উড়িয়ে দিল। কিন্তু মাহতিম তখনও সহজ হতে পারলও না। এদিকে মার্জা তাগাদার সুরে বলে উঠলেন, কিরে মাহতিম, তুই না 2:30টার মধ্যেই বের হবি? ঘড়িতে তো 3টা বেজে যাচ্ছে। মাহতিম তৎক্ষণাৎ বাকবজির দিকে ঘড়িটার উপর চোখ রাখল। 1 মিনিট ঘড়িটার দিকে তাকিয়ে চিন্তার জন্য চুপ থেকে হঠাৎ উদ্বেলিত কণ্ঠে বলল, মা, আমার যাওয়া সম্ভব না। মার্জা বিচলিত ভঙ্গিতে প্রশ্ন ঝুলিয়ে বললেন, মানে? তুই না নিজেই যাওয়ার জন্য লাফালাফি শুরু করলি? এখন এই কথার মানে কি? মাহতিম হাসিশূন্য মুখে তরুণের দিকে এক পলক তাকালো। দৃষ্টি সরিয়ে মায়ের দিকে তাকাতেই পকেটে হাত গুজিয়ে বেপরোয়া ভঙ্গিতে বলল, আমার আদরের ভাইবোনগুলো আমাকে ছাড়া একটা সেকেন্ডও থাকতে পারে না মা।
মাহতিমের কথা শুনে সবাই যেন আকাশ থেকে ঠাস করে মাটিতে পড়ল। নিজেদের মধ্যে অবাক চাহনিতে চাওয়াচাই করতেই মাহতিম আবারও একই ভঙ্গিতে বলে উঠল, নীতি তো পা পর্যন্ত ধরে ফেলেছে। আর কি বলেছে জানো? আমি চলে গেলে ও নাকি খাবার পর্যন্ত মুখে তুলবে না। এবার বুঝো, ওদের মতো আদরের ভাইবোনগুলো ছেড়ে আমি কিভাবে একা থাকবো? আমার কষ্ট হবে না বলো? সৌভিক তো একেবারে মেয়েদের মতো কান্না করে দিয়েছিল, নাক দিয়ে পানি ছুটানো যেটা বলে। অনেক কষ্টে থামিয়েছি। সবশেষে চিন্তা করলাম, আমি তো নিষ্ঠুর হতে পারি না। এজন্য ভেবেছি যাব না। তোমরা যখন যাবে, তখনই আমি যাব। এই কথা শুনে সৌভিকের ইচ্ছা করল নিজের গালে মাতালের মতো থাপ্পড় মেরে স্মরণ করতে, সে কবে মেয়েদের মতো কেঁদে দিয়েছে? কবে নাক দিয়ে পানি ছুটিয়ে কেঁদেছে? এই ঘটনা কবে হলো? মায়ের পেট থেকে বের হয়ে কেঁদেছিল এই কথা সকলেই বলে, কিন্তু মাহতিমের ভাষ্যমতে কবে এভাবে পানি ছুটিয়ে কাঁদল কবে? নীতির দুই কান দিয়ে যেন ধোঁয়া বের হতে লাগলো। মাহতিমের পাশে কবে ধরল? আবার খাওয়া বাদ দিবে বলেও কঠিন অনুনয় করেছে। সবার মুখের অবস্থা অমাবস্যার রাতের মতো কালো হয়ে গেছে। মানুষ এলিয়েন দেখলেও বোধ হয় এতটা আশ্চর্য হতো না, যতটা মাহতিমের বানোয়াট মিথ্যা শুনে আহাম্মক হয়ে গেছে। মিথ্যার দরুনে আর ফিরে গেল না মাহতিম। লাগেজ ঘুরিয়ে সোজা রুমের দিকে চলে গেল তৎক্ষণাৎ। কিন্তু চক্ষুদৃষ্টি বারবার সেই আগত পুরুষ, আগত ব্যক্তি, তরুণ নামক মানুষটির উপর স্থির ছিল। মাহতিমের এমন কাণ্ডে বাকিরা বিচলিত হলেও হান্নান শেখ মনে মনে প্রচণ্ড খুশি হলেন। শাহনাজ, সাবাও প্রফুল্লচিত্ত অমোদিত হয়ে মনের গোচরে উচ্ছ্বসিত হল। রুমে ফিরেই শার্ট খুলতে খুলতে জানালার কাছে গেল মাহতিম। বিরাট জানালা দিয়ে স্থির নয়নে গ্রাম্য প্রকৃতির নির্মল দৃশ্য দেখতেই শার্ট খুলে ডানদিকের চেয়ারে রেখে দিল। বুক ভর্তি নিঃশ্বাস ছেড়ে হাতের ঘড়িটা খুলতেই চিন্তিত চেতনায় ভাবতে লাগলো, কেন আজ চলে গেল না? শেষ মুহূর্তে মিথ্যা বলার কি দরকার ছিল? তরুণের আগমন দেখে মন কেন অস্থির হলো? না হওয়াটাই কি স্বাভাবিক ছিল না? মাহতিম যখন এসব প্রশ্ন নিয়ে চিন্তার দেয়ালে ছক করছিল, ওই সময় ওর ডান পকেট থেকে মোবাইল বস্তুটা ভাইব্রেট হয়ে উঠল। ঘড়ি খোলা বাদ দিয়ে শতবিত ফিরে পেল মাহতিম। পকেট থেকে সেটা বের করতেই স্ক্রিনের দিকে এক নজর তাকালো, কলের সবুজ আইকনের উপর সোয়াইপ করে ফোনটা কানে রাখল। নিজের শান্ত স্থির আচরণটা এক সেকেন্ডের মধ্যে পরিবর্তন করে তীক্ষ্ণ গম্ভীর রূপে সায় দিয়ে বলল, হ্যালো। ছোট্ট শব্দটা কানে যেতেই সেকেন্ডের মধ্যে ওপাশ থেকে উত্তর চলে আসলো, আপনি কি আজ ফিরবেন না আনসারি? আপনার মেসেজটা দেখে আমরা কিন্তু খুশি হইনি। ডান হাতে কানে ফোন ধরে পকেটে বামহাত ঢুকিয়ে চোখের দৃষ্টি শক্ত করল মাহতিম। গলার স্বরটা রুক্ষ মেজাজে কনভার্ট করে কঠোর সুরে বলল, আমি আজ আসছি না। এখনো আপনাদের কাছে অফিসিয়াল মেইলটা পাঠানোর সময় পাইনি, তাই টেক্সট মাধ্যমে কনফার্ম করে জানিয়ে দিয়েছি আমার কিছুদিনের জন্য ছুটি প্রয়োজন। আমি এখন আসার মতো মানসিকতায় নেই, আমি কিছুদিন ছুটি চাই। আশা করব বিগত বছরগুলোর ছুটি এই মুহূর্তে ফিরে পাব। এমন উত্তরটা আশা করেনি ওপাশের ব্যক্তি, তাই বিরসমুখে শান্ত ভঙ্গিতে বলল, আপনি যদি বিগত বছরের ছুটিগুলো এবছর চান, তাহলে নিতে পারেন, কিন্তু এটার জন্য আবেদন লিখে হেড অফিসে পাঠিয়ে দিয়েন। আশা করব খুব শীঘ্রই আপনি আপনার কাজে ফিরবেন। ধন্যবাদ। মাহতিম উত্তরটা শুনে কঠোর ভঙ্গিতেই বলল, ধন্যবাদ। ফোনটা কেটে পিছু ফিরতেই থমকে গেল মাহতিম। রুমের ভেতর সবগুলো হারামির দল এসে উপস্থিত। মাহতিম ওদের দেখে একপেশে একটা হাসি দিয়ে বলল, মুখের অবস্থা এমন কেন? আমি তো চলে যাচ্ছি না। পুরো আটজনের দৃষ্টি তখন বিষণ্ণ, মলিন ভারাক্রান্ত। মাহতিম ওদের ব্যাপারটা ঠিকমতো বুঝতেই কিছু একটা বলতে নেবে ওই মুহূর্তে ঝড়ের মতো ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল মাহতিমের উপর। মাহতিমকে ঘিরে সবাই যেন লতার মতো ঝাপটে ধরল। মাহতিম ওদের অবস্থা দেখে নির্বাক হয়ে গেল।
বিমূঢ় ভঙ্গিতে সবার দিকে তাকিয়ে থাকতেই হঠাৎ শান্ত হয়ে সবার মাথায় পিঠে গালে হাত বুলিয়ে বলল, আমি তো যাচ্ছি না পাগলের দল। আমি তো আছি কিছুদিন। শুধু শুধু মন খারাপের মানে আছে? এই দেখ, তোদের সামনেই তো সবকিছু বলে দিলাম। গত বছর যেই ছুটিগুলো পাওনা ছিল, সেগুলো এখন নিয়ে নিলাম। তবুও তোরা মন খারাপ করে আছিস? দেখি সবগুলো ছাড় তো। কি হলো, ছাড়বি না? সবগুলো সোজা হয়ে দাঁড়া বলছি। মাহতিমের এক আদেশে সবাই ওকে ছেড়ে দিল। কিন্তু তখনও ওরা নতমুখে দৃষ্টি উদাস করে রইল। মাহতিম সবার উদ্দেশ্যে কঠোর রূপটা বজায় রেখে বলল, মা যতদিন পর্যন্ত এখানে থাকতে চাইবে আমিও ততদিন পর্যন্ত এখানে থাকব। যেহেতু যাওয়া ক্যান্সেল, এজন্য এখান থেকে সবগুলা বিদায় হ। যদি দেখছি মন খারাপ করে বসে আছিস, বেল্টের বাড়ি একটাও নিচে পড়বে না। কথাগুলো ভালোমতো আমল করে চুপচাপ এখান থেকে যা। কথাটুকু শেষ করতেই কোমর থেকে শান্ত ভঙ্গিতে বেল্ট খুলতে উদ্যত হলো মাহতিম। এই দৃশ্য দেখে আর একটাও রুমে দাঁড়িয়ে থাকলো না, দুমদুম করে রুম থেকে ছুটে গেলে সবাই। মাহতিম একটানে বেল্ট খুলতেই ওদের ভীত অবস্থা দেখে নিঃশব্দে হেসে দিল। ভীতু, পাগল, বোকার দল। এভাবেও কিনা মন খারাপ করে যাওয়ার কথা শুনে। বিকেলের দিকে সূর্যের আঁচটা কমে এলো। মাহতিম একটা কালো সাদার চেক শার্ট পরে রুম থেকে বেরুলো। বাড়ির সবাই যেন তরুণের জন্য খোশগল্পে মেতে উঠেছে। হইচই কলরবের জমজমাট লাগছে আঙিনার চৌকিতে। বড় ছোট সবাই থাকলেও কেবল একজন ছিল না সেখানে। সকাল থেকেই দেখা হয়নি তার সাথে। কোথায় আছে, কেমন আছে খোঁজ নেওয়া হয়নি এখনো। মাহতিম সদা সর্বদার মতো নেভি ব্লু প্যান্টের দুই পকেটে দুহাত ঢুকিয়ে সিঁড়ি দিয়ে নামল। মাহতিম সবাইকে দেখতে পেলেও আঙিনার কেউই ওকে দেখতে পেল না। তরুণ সবাইকে নিয়ে গোল মজলিস বসিয়েছে, সেখানে হরেক পদের নাস্তা সাজিয়ে সবাই আড্ডা দিতে বসে গেছে। ছোট থেকেই কোলাহল একটু কম পছন্দ মাহতিমের। সে চোখ দুটো তীক্ষ্ণ করে স্বামীকে ইশারা করার জন্য ওর দিকে তাকালো। কিন্তু স্বামীক তো দূর, এদিকে তরুণের বশে কাবু হয়ে একটা কাজিনও ওর দিকে খেয়াল করল না। মাহতিম নিরুদ্বেগ ভঙ্গিতে ছোট্ট নিঃশ্বাস ছেড়ে যেই সেখান থেকে সরে যাবে ঠিক তখনই সে মাহদিকে দেখতে পেল। দেখার সাথে সাথেই খেলায় মত্ত মাহদিকে ডাক দিয়ে কাছে আনলো। পকেট থেকে ডান হাত বের করে মাহদির কাঁধে রেখে মাথা কিছুটা নিচে ঝুঁকালো। মাহদির মাসুম চেহারার পানে সরল দৃষ্টি ছুড়ে বলল, একটা কাজ করবি? করলে তোকে অনেকগুলো চকলেট দিব। আর যদি ঠিকমতো কাজ করিস তাহলে ফোনটাও সিওসি খেলার জন্য পাবি। মাহদি এটা ভালো করেই জানে, মাহতিম ওকে সহজ কাজের জন্য ঘুষ দিতে চাইছে না। কাজটা ঝুঁকিপূর্ণ, কঠিন এবং তুলনামূলক গোপনীয়। মাহদি তবুও হ্যাঁ সূচকে মাথা নাড়িয়ে ভাইয়ের উদ্দেশ্যে রাজি বুঝালো। মাহতিম কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে মৃদু হেসে ওর কাঁধে দুটা চপেটাঘাত করে বলল, সাব্বাস, তাহলে এখনই কাজে লেগে পড়বি বুঝলি। যদি কথাটা হাওয়া হতে দেখি, তাহলে মাইর যে কোন দিক দিয়ে এসে কোন দিক দিয়ে পড়বে টেরও পাবি না। মাহদি কপাল কুঁচকে বিরক্ত মুখে বলল, ভাইয়া তুমি কাজের কথা না বলে মারের কথা বলছো কেন? আমি কি কখনো মারের কাজ করেছি? মাহতিম প্রাণখোলা হাসি দিয়ে বলল, না করিসনি। কিন্তু শোন, যেই কাজ করতে দিব ওটা নিরিবিলি করবি। কাউকে জানতে দিবি না, ঠিক আছে? এখন শোন, এই বাড়ির মহালতকে চিনিস? বলদ হচ্ছে তোর মেহনুর আপু। ওই বলদটা এখন কোথায় আছে, কি করছে সেটা একটু চেক দিয়ে আমাকে বলে যা। সাবধান, বারবার বলতেছি কেউ যেন না জানে। জানলে তোর চামড়া ছিলে শুলে চড়িয়ে দেব। মাহদি আরো কয়েক ধাপ বিরক্ত হয়ে ভ্রু কুঁচকানো অবস্থায় বলল, আমি গরুও না, খাসিও না। আমার চামড়া না তুলে তুমি একটা বিয়ে করো। ছোট মুখে বড় কথা শুনে তাজ্জব হয়ে গেল মাহতিম। আশ্চর্য হয়ে মাহদির গায়ে জোর এক ঘা বসাবে অমনেই মাহদি দৌড় মেরে আঙিনা পেরিয়ে মেয়েদের দোতলার দিকে ছুটে গেল। 3 সিঁড়িতে একসঙ্গে টপকে দ্রুত বারান্দা পেরিয়ে মেহনুরের রুমে ঢুকে গেল। এরপর আর দেখতে পেল না মাহতিম।
চুপচাপ পা চালিয়ে সবার অগোচরে বাইরে চলে গেল। মেহনুর বিছানায় শুয়ে শাকমোচন পড়ছিল। রুমের ভেতর মাহদির আকস্মিক আগমনে বই থেকে দৃষ্টি সরিয়ে দরজার দিকে তাকালো মেহনুর। মাহদি তখন হাঁপানো অবস্থায় জোরে জোরে শ্বাস টানছিল। এমন অপ্রতিভ অবস্থা দেখে মেহনুর বেশ উদ্বিগ্ন হয়ে ধীরগতিতে বালিশ থেকে মাথা উঠিয়ে বসল। বইটার ভেতর ফিতা টেনে সেটা বন্ধ করে পাশে রাখল। তড়িৎবেগে মাহদির দিকে দুহাত বাড়িয়ে কাছে আসার জন্য ইশারা দিতেই মাহদি ফিচেল হেসে একদমে ছুটে এলো। মেহনুরকে ঝোপাং করে ঝাপটে ধরলে কোমরের কাটা জায়গাটা চিনচিন করে উঠল মেহনুরের। তবুও ব্যথাটা হজম করে মাহদির পিঠে হাত বুলিয়ে বলল, সারাটা দুপুরের মধ্যে একবারও আসলে না কেন? তোমার জন্য অপেক্ষায় ছিলাম তো। ভেবেছিলাম তোমাকে ধরে ধরে একটু বাইরে যেয়ে ঘুরে আসব, কিন্তু তুমি আর এলেই না। মাহদি আরো শক্ত করে মেহনুরের গলা জড়িয়ে ধরল। মেহনুর দফায় দফায় কাটা জায়গায় ব্যথা পেলেও দূরে সরালো না মাহদিকে। মাহদি কঠোরভাবে ঝাপটে ধরে অপরাধী ভঙ্গিতে বলল, মনে ছিল না আপু? তুমি কি আমার উপর রাগ করেছ? আমি নিচে একটু খেলছিলাম। সবাই বলল তুমি নাকি অসুস্থ, এজন্য আম্মুও তোমার কাছে আসতে দিল না। মাহদির কথা শুনে খিলখিল করে হেসে দিল মেহনুর। মাহদিকে ছেড়ে দিয়ে ওর গোলুমুলু গাল দুটোয় নরম হাত রেখে বলল, আমি অসুস্থ না মাহদি। সামান্য একটু কেটে গেছে, এজন্য আমি হাঁটতে পারি না। মানে হাঁটার সময় একটু কষ্ট হয়। মাহদি ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল মেহনুরের দিকে। মেহনুরের মুখটা যেন জ্বরের পর শুকিয়ে গেছে। সেই সঙ্গে কোমরের কাটাও গভীরভাবে কেটেছে। নিষ্পাপ মাহদির মনটা যেন সঙ্গে সঙ্গে বিষণ্ণ করুণায় ক্ষুণ্ণ হলো। মেহনুরের দিকে দৃষ্টি দিয়ে নম্র কণ্ঠে বলল, আপু, তুমি তাড়াতাড়ি ভালো হয়ে যাও। তোমাকে এমন দেখলে ভালো লাগে না। তুমি আমাকে সেদিনের মতো আমভর্তা বানিয়ে খাওয়াবে, আমাকে নিয়ে ঘুরতে যাবে আপু। আপু, তুমি তাড়াতাড়ি সুস্থ হও। মেহনুর কেমন যেন নাড়া খেলো ওর কথায়। ছোট্ট মনটা যেন আকুতিতে জানান দিচ্ছিল, মেহনুরের জন্য সে হৃদয়াক্রান্ত। মেহনুর কিছু না বলে মাহদির গালটা ধরে কপালে চুমু খেলো। ওর কপালের চুলগুলো সরিয়ে দিতেই আচমকা মনে হলো মাহদির কপালটা একদম মাহতিমের মতো, দুই ভাইয়ের চোখ দুটো একই রকম স্বচ্ছ। মাহতিমের চুলগুলো জেলের কারণে সেট করা থাকে, অপরদিকে মাহদির চুলগুলো বাতাসের মৃদু ঝাপটায় উঠতে থাকে। মাহদির হাত টেনে পাশে বসালো মেহনুর। বালিশের কাছে নৌকাডুবি, পারাপার, বাবলি, চন্দ্রনাথ সবগুলো বই সরাতে ব্যস্ত হলে হঠাৎ কথা জুড়ে দিল মাহদি, আপু, তুমি আমাদের বাসায় যাবে? আমাদের বাসায় যদি যাও, তাহলে ভাইয়াকে বলে অনেকগুলো বই তোমাকে কিনে দিব। আমাদের সাথে যাবে? মেহনুর ব্যস্ত ভঙ্গিতে বই গুছাতেই হাসি দিয়ে বলে, তাই? তোমাদের বাসায় গেলে অনেক বই কিনে দিবে? মাহদি চটপট মেজাজে প্রফুল্ল সুরে বলে, তুমি চাইলে তো দিবই। তাছাড়া জানো, ভাইয়ার রুমে আমার ঢুকতে ইচ্ছে করে না। কি বিশ্রী যে করে রাখে। মেহনুর এই কথা শুনে সৌজন্যতার খাতিরে প্রশ্ন করে, কেন? মাহদি মুখ তেতো করে বলে, ভাইয়ার রুমটা যত সব হাবিজাবি জিনিসে ভরা। ট্রেডমিল, ডাম্বেল, টায়ার, বক্সিং জিনিস দিয়ে এলোমেলো থাকে। কেউ যদি ওইসব ধরতে যায় ভাইয়া যা বকুনি লাগায় না, কেউ আর দ্বিতীয়বার ভাইয়ার রুমে যায় না। মেহনুর বইগুলো খাটের পাশে টেবিলের উপর রাখতেই বলল, ওহ। মাহদি এখানে থামল না। সে আরো কথা যুক্ত করে বাচালের মতোই বলতে লাগলো, এদিকে মাহতিম উঠানে অপেক্ষা করতে করতে শেষমেশ জিপ নিয়ে বেরিয়ে গেল। সন্ধ্যার আধারটা ঘন করে নামলে তরুণের সভা যেন নামাজের উছিলায় ভেঙ্গে গেল। সেদিন আর দেখা সাক্ষাৎ হল না ওই অসভ্য পুরুষটার সাথে। স্বস্তির সাথে নিঃশ্বাস ছেড়ে সুরাইয়ার রুমে ঘুমালো মেহনুর। সুরাইয়ার সাথে রুমের বদলটা সবার অজান্তে করে ফেলল। এদিকে রাতের বেলা সুরাইয়া এসে মেহনুরের রুমে ঘুমালো। পরদিন সকালে নাস্তার পর্ব সারতেই মাহতিম আঙিনার এসে বেতের চেয়ার টেবিলে বসল। সঙ্গে ছিল তৌফ, সিয়াম ও সৌভিক।
কিন্তু অনতিদূরে হুট করে তরুণের উদয় হলে মাহতিম তখন মোবাইল নিয়ে কিছু একটা করছিল, কিন্তু সৌভিকের কোনোই গুথা খেয়ে প্রচণ্ড বিরক্ত হয়ে ওর দিকে তাকালো মাহতিম। সৌভিকের মুখের অবস্থা এমন ছিল যেন জলের ডলফিন ডাঙায় উঠে কোমর দুলিয়ে নাচছে, আর এই বিরল দৃশ্য দেখে সৌভিক হাবার মতো আশ্চর্য হয়ে গেছে। মাহতিম ওর দৃষ্টি লক্ষ্য করে পেছনে তাকালে বজ্রপাতের মতো আহত হলো ঠিকই, কিন্তু নিজেকে কন্ট্রোল করে স্বাভাবিক রূপে ফিরে আসলো, হাতে আবার আগের মতো মোবাইল নিয়ে কাজে মনোযোগ দিল। তরুণের পেছনে শানাজ, সাবা, সুরাইয়ার পাশাপাশি মেহনুরও যেন স্বাভাবিক ভঙ্গিতে নিচে নামছিল। এটুকু দৃশ্য দেখে মাথা খারাপ হয়ে সিয়ামের। তৎক্ষণাৎ মাহতিমের হাতটা শক্ত করে ধরে ফিসফিসিয়ে বলে উঠল, মামা, এইটা কি দেখতেছি? সাতারা চিহ্ন লারপুতো আসতে না আসতেই এগলা কি করতাছে? কিরে মাহতিম, তোরে তো কিছু বলতেছি। মামা তুই কি রিয়েক্ট করাও কি ভুলে গেলি? মাহতিম নিজের হাত থেকে সিয়ামের হাতটা সরিয়ে দিল। বেপরোয়া ভঙ্গিতে মোবাইলের দিকে তাকিয়ে বলল, যেটা মন চায় ওইটা করুক, তুই কোনোদিকে ধ্যান দিবি না। তোর তো ওখানে কাজ নেই, তুই রাম ছাগলের মতো তাকিয়ে আছিস কেন? সিয়াম এবার রূঢ় ভঙ্গিতে জবাব দিল, রাম ছাগল যে তোমার পল্ট্রির মুরগির পিছে পড়ছে এইটা তুমি চোখে দেখো না? মাহতিম চট করে ওর দিকে দৃষ্টি ছুড়ে ভ্রু উঁচিয়ে বলল, কার? আমার? সিয়াম দাঁত খিচিমিচি করে কঠিন উত্তর দিবে পাশ থেকে তো ফেঁসে যুক্ত হলো, বন্ধু, সময় থাকতে মুরগিটারে বুকের মধ্যে তুলে ফেল। অন্য কেউ কোলে তুলে ফেললে এরপর হায় হায় পরাণ পরাণ করলে লাভ হইব না। এমন গাঁজাখুরি মার্কা কথা শুনে মাহতিমের হাতটা পিটানোর জন্য কাঁপছে। দুজনের মুখ থেকে এমন নস্টালজিক বার্তা শুনে চোখমুখ কুঁচকে আসছে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেখান থেকে উঠে গেল মাহতিম। তৌফরা হতভাগার মতো নিজেদের মধ্যে চাওয়াচাওয়ি করল কিছুক্ষণ, কিন্তু কোনো উপায় ঠাহর করতে পারল না। নিশিরাত চলছে, চারপাশ নিঃশব্দে ছেয়ে গেছে, আকাশে যেন রুটির মতো চাঁদ উঠেছে। কোনো সারা শব্দ নেই, সূক্ষ্ম আওয়াজও নেই কোথাও। হুট করে চারধার বিভৎস অন্ধকার করে বিদ্যুৎ চলে গেলতো আজ। মেহনুরের চোখের সামনে ঘুটঘুটে অন্ধকার চলে আসলো, সে উপন্যাসের বইটা রোমাঞ্চকর অনুভূতিতে পড়ছিল। কিন্তু অন্ধকারের জন্য বইটা বন্ধ করে রেখে দিল সে। শোয়া থেকে উঠোই টেবিলের ড্রয়ার খুলে মোম বের করল। দিয়াশলাইয়ের আগুনে মোমটা জ্বালিয়ে বিছানায় উঠল। জানালার দুই দ্বার খুলে দিতেই হঠাৎ খট করে দরজার দিকে শব্দ হলো। মেহনুর সাথে সাথে পিছনে ফিরে অদ্ভুত শব্দটার দিকে তাকালো। কই, দরজা তো বন্ধই, তাহলে দরজা ধাক্কার মতো শব্দ হলো কেন? শব্দটা বাইরে থেকে এসেছে ভেবে মেহনুর লম্বা কেশগুলো খোপার জন্য পেঁচাতে লাগলো। কিন্তু তখনই ধাম করে দরজার দুই দ্বার খুলে প্রবেশ করলো মাহতিম। আকস্মিক এমন তীব্র শব্দ শুনে হকচকিয়ে যায় মেহনুর। শিউরে কেঁপে উঠতেই সঙ্গে সঙ্গে বিছানায় দুহাতে ভর দিয়ে পিছিয়ে যায় জানালার দিকে। মাহতিমকে দেখে যেন কলিজা শুদ্ধ লাফিয়ে উঠেছে। ধরফর ধরফর করে বুকের ভেতর আন্দোলন চলছে। প্রচণ্ড উৎকণ্ঠায় কাঁপতে কাঁপতে মেহনুর ধীরগতিতে জানালার দিকে পিছিয়ে যাচ্ছে। মোমবাতির সোনালি আলোয় মাহতিমের লম্বা উচ্চতার পেশিবহুল শরীরটা ভয়ঙ্কর লাগছে। দেখে মনে হচ্ছে অতর্কিত হামলার জন্য এগিয়ে আসছে। কাল রাত যে ঢক মেরে সুরাইয়ার রুমে শুয়েছিল, আজ রাতে যেন সেই ঘটনার প্রতিশোধ নিতে এসেছে। কিন্তু আজ যে দ্বিতীয়বারের মতো রুম বদলে সাবার রুমে শুয়েছে সেই তথ্য কিভাবে জানল মাহতিম? মেহনুর ওই দুর্ধর্ষ মুহূর্তে কোনো কিছুই ভাবতে পারছিল না। মাথার ভেতর বুদ্ধির চাকা যেন অকেজো হয়ে গিয়েছিল। মাহতিম বিছানার কাছে এসে মেহনুরের দিকে দৃষ্টি রেখে টেবিলের দিকে বাড়ালো। মেহনুর ভয়ে সংকুচিত হয়ে দুহাঁটু তুলে কুকরে বসেছিল। ডান হাতে জ্বলন্ত মোমবাতি তুলে নিল মাহতিম, বিছানায় হাঁটু রেখে ওর দিকে শক্ত মুখে এগোতে লাগলো। এক পর্যায়ে মেহনুরের নিকটে ঠিক এক হাত দূরত্ব রেখে বসল। জ্বলন্ত মোমবাতির আলোয় দুজনের চোখ দুটো দুজনের দিকে আটকে গেল। একজনের চোখে ভীষণ ভয়, আরেকজনের চোখে তখন শক্ত চাহনির দহন দেখা যাচ্ছিল।
মেহনুরের সম্পূর্ণ মুখের লাবণ্যময় শুভ্রতা, ঘন পাপড়ির সেই কালমনির মায়াপূর্ণ চোখ দুটো, কমলা ঠোঁটের থরথর কাঁপুনি, নাকের শেষভাগে ঘামের সূক্ষ্ম অসংখ্য কণা, মাথার কেশবহুল মোটা খোপা, সবই একে একে সরুদৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল মাহতিম। আবারও কয়েক ধাপ এগিয়ে স্বল্পতম দূরত্বটুকু ঘুচিয়ে মেহনুরের একদম নিকটে এসে পড়ল। ভয়ে অনবরত হিড়িকের মতো কাঁপতেই চোখ খিঁচুনি মেরে ডানে মুখ ফেরালো মেহনুর। দুহাতের মুঠোতে শাড়ির আঁচলো খাবলে কাঁপতে লাগলো ও। মেহনুরের গালের কাছে এসে খুব কৌশলের সাথে মোমবাতিটা ফু মেরে নিভিয়ে দিল মাহতিম। রুমটা আবারও পৈশাচিক অন্ধকারে ঢেকে গেল। মেহনুরের ভয়ার্ত নিঃশ্বাসের প্রতিটি ফিসফাস শব্দ যেন মাহতিমের কর্ণধারে প্রবেশ করছিল। মাহতিম আন্দাজের উপর ভিত্তি করে মেহনুরের কোলের দিকে হাত বাড়িয়ে দিল। ভয়হীন হয়ে যাওয়া মেহনুরের হাতটা উষ্ণতার সাথে ধরল মাহতিম। ওর ডান হাতের মুঠো থেকে শাড়ির আঁচলটুকু টেনে বের করল সে। খুব সাবধানে ঠান্ডা আঙ্গুলের মাঝে উষ্ণ আঙ্গুল ঢুকিয়ে চট করে আঁকড়ে ধরল হাতটা। আবারও সমস্ত শরীর কাটা দিয়ে উঠল মেহনুরের, সশরীরে কেঁপে উঠল তীররূপে। মাহতিম কেন এসেছে, কি করতে চাইছে ভাবতেও পারল না মেহনুর। চলবে বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। গল্পের পরের অংশ পেয়ে যাবেন। ধন্যবাদ।